জনপ্রিয় ইনডোর গেমগুলোর মধ্যে একটা হচ্ছে তাস খেলা। আমি নিজেও সেটা প্রায় খেলে থাকি, অনলাইন হোক বা অফলাইন। যে খেলাটা আমার বেশ ভালো লাগে খেলতে। কিন্তু এই যে তাসের আলাদা আলাদা সাইন রয়েছে, যেমন স্পেড, ক্লাবস, হার্টস বা ডায়মন্ড, এগুলোর উৎপত্তি কোথা থেকে, এটা নিয়ে আমি কখনো ভাবিনি বা আমি কখনো ভেবে দেখিনি তাস খেলাটা কোথা থেকে এসেছে, তাস খেলাটার জন্ম কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল, কিভাবে এর বিবর্তন হয়েছিল। একই সাথে আমি যদি বলি আরো অনেক কিছুই আমি জানি না, যেমন আমাদের এখানে আর কিভাবে তাস খেলা হতে পারে, বা বাংলায় কি কোনো এরকম ঐতিহ্যময় তাস খেলা রয়েছে, থাকলে সেটা কোথায় শুরু হয়েছিল, এখন তার বর্তমান অবস্থা কি, বা সেগুলো পুরাণের সঙ্গেও সংযুক্ত হতে পারে। মানে পুরাণের যে বিষ্ণুর 10টা অবতার, সেটা নিয়ে একটা তাস খেলা হতো, তাও আবার আমাদের এই বাংলা, এবং সেটা যথেষ্ট ঐতিহ্যবাহী একটা খেলা, আজ যেটা হারিয়ে যেতে বসেছে। এটা নিয়ে আমার কোনো ধারণা ছিল না আনটিল অ্যান্ড আনলেস এই বইটা আমি পড়েছিলাম, রামামৃত সিংহ মহাপাত্রের মল্লভূমের 10 অবতার তাস। উপরে যদি দেখেন তো লেখাও আছে সুপ্রকাশ অঞ্চল চর্চা গ্রন্থমালা 7। এই অঞ্চল চর্চা যেটা, সেটা মল্লভূম দেখে আপনারা বুঝতে পারছেন মল্লভূমের একটা সুপ্রাচীন ইতিহাস রয়েছে এবং একটা ঐতিহ্যবাহী ইতিহাস রয়েছে। বাঁকুড়া জেলার এই মল্লভূম জায়গাটা বা মল্ল যে রাজবংশ, তাদের একটা ইতিহাস রয়েছে। এই বইটা শুরুই হচ্ছে তাদের ইতিহাস দিয়ে, বা কিভাবে এই বংশ প্রতিষ্ঠা হলো এবং কিভাবে এই বংশ এগিয়েছিল, এই বংশের যিনি অন্যতম শ্রেষ্ঠ শাসক বলা যায় তিনি কে ছিলেন, এই সমস্ত কিছুতে এই বইটা এগিয়েছে। অর্থাৎ বইয়ের প্রথম কয়েক পাতা এটাই আমাদের জানায় মল্লভূমের ইতিহাসটা কি, কিন্তু খুব সংক্ষেপে, এবং যেটুকু বললে আপনি খুব সুন্দরভাবে হয়তো একটা ধারণা পেয়ে যাবেন, সেটুকুই এখানে লেখা হয়েছে। আর এরপরেই আসে 10 অবতারে। আমি এতদিন ধরে সত্যি বলতে ঠিকঠাক ভাবে এই সিকোয়েন্সটা জানতাম না, বা এই যে আলাদা আলাদা জায়গায় কোনো পুরাণে বা আলাদা আলাদা বইতে আলাদা আলাদা 10টা অবতার বলা হয়, সেই 10টা অবতার নিয়ে অবশ্যই বিতর্ক আছে। সেই বিতর্কগুলো কি, কোন জায়গায় বা কোন গ্রন্থে কাকে অবতার হিসেবে মানা হয়েছে, কাকে মানা হয়নি। বা আমার মধ্যে একটা প্রায় প্রশ্ন থাকতো, কৃষ্ণ কেন অবতার না, বলরাম কেন অবতার। এবার হয় না অনেক সময় যে প্রশ্ন থাকলে আমরা সেগুলো সঠিকভাবে খোঁজার চেষ্টা করি না, বা ঠিক আছে পরে জানবো করে ফেলে রেখে দিই। এই বইটা পড়তে গিয়ে আমি জানতে পেরেছিলাম কৃষ্ণ কেন অবতার না, আসলে কৃষ্ণ হচ্ছে স্বয়ং দেবতাই তো। আর তাছাড়াও আরো সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে বলরাম কেন অবতার। এরপরে আসে জয়দেবের গীত গোবিন্দমে যে শ্লোকগুলো ব্যবহার করা হয়েছে এই 10টা অবতারের জন্য, সেই শ্লোকগুলো লেখা এবং 10টা অবতারের কাহিনী সংক্ষেপে লেখা। আমি অনেক কিছু জেনেছি এই 10টা অবতার সম্পর্কে। 2-3টা অবতার সম্পর্কে আমি জানতাম, যেমন বলরাম হোক বা হচ্ছে রাম হোক, কিন্তু এই বইটা আমাকে এত কিছু জানিয়েছে। ওই কয়েক পেজে অজস্র মার্কিং করেছে আমি বইটা জুড়ে, এবং নন ফিকশন বই যেহেতু, ছোটর মধ্যে যদি 10টা অবতারকে নিয়ে জানতে চান তাহলে দারুণ। এবং তারপরেই আসছে মল্লভূম হয়ে গেল, 10 অবতার হয়ে গেল, এবার আসছে তাস। এই যে আমি এতদিন ধরে তাস খেলি, আমি কখনো খেয়ালই করিনি যে ডাইস বা ডায়মন্ডের যে কিং রয়েছে সে তার নিজের মাথায় এভাবেই তলোয়ারটা দিয়ে রাখে, অর্থাৎ আত্মহননের কথা বলা হচ্ছে। বা সবার গোফ থাকলেও একমাত্র তার নেই। আমি কখনো ভেবেই দেখিনি ইস্কাবন বা স্পেড আসলে এই রাজাটা কার প্রতিনিধিত্ব করে, সেটা কে, তার রানী কে, বা তারা কোন ক্লাসকে, সমাজের এই যে ক্লাসগুলো আছে তার মধ্যে কোন ক্লাসকে তুলে ধরে। তো এই তাস নিয়ে যখন লেখা হচ্ছে তখন এই 4টে তাস, আলাদা আলাদা তাস কোন কোন ক্লাসকে রিপ্রেজেন্ট করছে, এদের কিং কারা, এদের কুইন কারা, এবং তারা যে বাস্তব থেকে নেওয়া চরিত্র বা কোনো উপন্যাস থেকে বা পুরাণ থেকে নেওয়া চরিত্র, এটা আমি জানতামই না এই বইটা পড়ার আগে। এবং আমার পড়তে গিয়ে এটা ভেবে খুব খারাপ লাগছিল যে খেলাটা আমি বহু বছর ধরে খেলি, এবং গত কয়েক বছর ধরে আমি ভীষণ পরিমাণে 29 খেলি, তারপরে আমি তাস নিয়ে কখনো জানার চেষ্টা করিনি বা জানিনি। তো এখনো যে আমার সব পড়ার পরে মনে আছে আমি এটা বলবো না, কিন্তু একটা সম্যক ধারণা বা যেটা আমেজ করছিল বইটা আমাকে পড়ার সময়, আচ্ছা এটা হয়েছে, আচ্ছা এটা এরকম। তো এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছিল পড়তে গিয়ে। এবং তারপরে আসে মল্লভূমের 10 অবতার তাস। মানে মল্লভূমে এই 10 অবতার তাসটা, যেহেতু আমরা যেটা খেলি 4টে করে নিয়ে, এবং তার সাথে তাসের ইতিহাসও কিন্তু আছে, যে ইউরোপে কিভাবে তাস খেলা শুরু হয়েছিল, কোন দেশ থেকে কিভাবে পরিবর্তিত হলো, সমস্ত কিছু লেখা আছে। এবং তারপরে মল্লভূমে 10 অবতার তাস খেলাটা কি করে শুরু হলো, এই রাজবংশে এই 10 অবতার তাসটা কি করে খেলা হতো, এই 10টা অবতারকে বা এদের পয়েন্ট ভাগটা কিভাবে হতো, কিভাবে কতজন মিলে খেলতে হতো, এই সমস্ত কিছু এটার মধ্যে লেখা আছে। এরপরে যে ব্যাপারটা এখানে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে মল্লভূমে 10 অবতার তাসটা কেন হারিয়ে গেল, বা তারপরে এসে কি করে তৈরি করা হয়ে আছে, এবং এখন যারা মল্লভূমে 10 অবতার তাস তৈরি করতে পারেন একটা মাত্র পরিবার, তারা কিভাবে এটা তৈরি করেন বা তাদের এক্সপিরিয়েন্স নিয়ে একটা দুটো সাক্ষাৎকার আছে। এই গেল টোটাল বইটা। এবং আপনার শুনে মনে হতে পারে যে বইটায় প্রচুর পেজেসের বই,
অ্যাকচুয়ালি হয় না যে ছোটা প্যাকেট আর বড়া ধামাকা এরকম ব্যাপার এই বইটা, কারণ মাত্র 100 পাতারও কম। 69 পাতার বইতে এত কিছু আমি জেনেছি, যেটা হয় সবসময় নন ফিকশন বই আপনাকে প্রচুর কিছু জানিয়ে যায়, এই বইটাও আমাকে সেই রকমভাবেই প্রচুর কিছু জানিয়েছে। এবং বইটা শেষে আছে অসাধারণ কিছু ছবি, আমি ছবিগুলো স্ক্রিনেই দেখিয়ে দিচ্ছি। মল্লভূমের দশাবতার তাস 280 টাকা মুদ্রিত মূল্য, সুপ্রকাশ প্রকাশনী থেকে প্রকাশিত হয়। যারা নন ফিকশন পড়তে ভালোবাসেন, যাদের তাস নিয়ে বা ইতিহাস নিয়ে বা মল্লভূম নিয়ে বা বাংলার ঐতিহ্য নিয়ে জানার আগ্রহ আছে, তারা অবশ্যই এই বইটা পড়ে দেখতে পারেন। আমার কাছে এই বইটা ওয়ার্থ রিডিং মনে হয়েছে এবং আমাকে প্রচুর কিছু এই বইটা জানিয়েছে। এই বইটা সেরকমই একটা বই যেটা একবার পড়ে কখনোই রেখে দেওয়া যায় না, বারবার পড়তে হয়। এবং আমার প্রচুর জায়গা মার্ক করা আছে যেগুলো আমি পরে পড়বো টু ইনক্রিজ মাই নলেজ। তো এই ছিল আজকের আমাদের ভিডিও, মল্লভূমের দশাবতার তাস। যে বন্ধু আমাকে এটা উপহার দিয়েছে তাকে অনেক ধন্যবাদ, সে না দিলে হয়তো আমি বইটা পড়তাম না। তো এই বইটা অবশ্যই আমাকে আরো একটু সমৃদ্ধ করেছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।